আজকে আমরা ডব্লিউবি সেট এবং ইউজিসি নেটের পেপার ওয়ানের ফার্স্ট ইউনিট টিচিং অ্যাপটিটিউড নিয়ে আলোচনা করব। টিচিং অ্যাপটিটিউডের মধ্যে একদম শুরুতে রয়েছে কনসেপ্ট অফ টিচিং এবং লেভেলস অফ টিচিং। তো আজকের এই বিষয়টা দিয়ে শুরু করার কারণ হলো এই বিষয়টা শুধুমাত্র ইউজিসি নেট সেট নয়, বরং তুমি যে কোনো টিচিং এক্সামের জন্য তৈরি হও না কেন, তুমি যে কোনো টিচিং এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন, তোমার এই টপিকটা কাজে লাগবে। এছাড়াও যারা বিএড করছো, এমএড করছো এবং এডুকেশান নিয়ে পড়ছো, ইউজি করছো বা পিজি করছো, তাদের প্রত্যেকের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আগেই বললাম যে কোনো টিচিং এক্সামের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই শেষ পর্যন্ত দেখো। আমরা একটু ডিটেলসে আলোচনা করব যাতে পুরো জায়গাটা কভার হয়ে যায়। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমরা আলোচনা করব মিনিং অফ টিচিং, অর্থাৎ শিক্ষণ বলতে কি বোঝায়। তোমরা প্রত্যেকেই জানো, হয়তো খুব সহজ বিষয়, তাই যেহেতু শুরু করতে হচ্ছে তাও আমাকে বলতে হবে শুরুর দিকটা, না হলে একেবারে সরাসরি লেভেলসে চলে গেলে খাপ ছাড়া লাগবে, তাই বলা। আদারওয়াইজ তোমরা হয়তো এগুলো সবাই জানো। টিচিং হলো একটা টাস্ক বা একটা কাজ। কিসের কাজ? শিক্ষার্থীকে কিছু শেখানোর কাজ। কিভাবে শেখানো? একটা সিস্টেমেটিক পদ্ধতিতে, একটা সিস্টেমেটিক পদ্ধতি ফলো করে নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে আমরা যখন কাউকে কিছু জ্ঞান, দক্ষতা বা মূল্যবোধ শেখাবো, তখনই সেই কাজকে বলা হবে টিচিং। এবং যাকে শেখাবো সে হলো লার্নার, আর যিনি শেখাচ্ছেন তিনি হলেন টিচার। আর লার্নার যা শিখছে সেটাকে বলা হচ্ছে লার্নিং। তো টিচিং এবং লার্নিং, টিচিংয়ের ফলে লার্নিং হয় আর লার্নিং হয় টিচিংয়ের কারণে। তো টিচিং এরকমই একটা কাজ যেটা লার্নারকে সাপোর্ট প্রোভাইড করে। তো দেখে নিই এই টিচিং শব্দটা কোন শব্দ থেকে এসছে, টিচিংয়ের ব্যুৎপত্তিগত অর্থ কী বা এটিমোলজিক্যাল মিনিং কী। টিচিং শব্দটা মূলত ওল্ড ইংলিশ তেইশান থেকে এসছে। এই তেইশান শব্দের অর্থ হলো টু শো বা পয়েন্ট আউট বা ডেমনস্ট্রেট করা। অন্যদিকে আবার এই টিচিং শব্দটা এসছে প্রোটো জার্মানিক, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা অনেক জায়গায় পরীক্ষায় আসে, তৈকিজান। প্রোটো জার্মানিক ওয়ার্ড তৈকিজান থেকে এই টিচিং শব্দটা এসছে, যার অর্থ টু শো বা মার্ক অর টু ইন্ডিকেট, এই ধরনের বিষয়গুলোকে বোঝানোর জন্য ব্যবহার করা হতো। আবার আরেক দিক থেকে টিচিং শব্দটা এসছে প্রোটো ইন্দো ইউরোপিয়ান রুট, যার সেই শব্দটা হলো, সেই রুটটা হলো ডেক। এই ডেক নামক রুট বা শব্দ থেকে টিচিং শব্দটা উৎপত্তি ঘটে। এর অর্থ একই রকম, টু শো, টু পয়েন্ট আউট, টু প্রোনাউন্স ইত্যাদি। তো সুতরাং টিচিং মানে হলো কিছু দেখানো, কিছু বোঝানো, কিছু ডেমনস্ট্রেট করা, কিছু তুলে ধরা। কাদের সামনে? লার্নারদের সামনে, স্টুডেন্টদের সামনে। তো তৈকিজান এই শব্দটা মনে রেখো, বাকিগুলো মনে রাখতে পারলে খুব ভালো। তৈকিজান অবশ্যই মনে রাখতে হবে, প্রোটো জার্মানিক ওয়ার্ড তৈকিজান। এবার আমরা চলো দেখে নিই টিচিংয়ের ডেফিনেশন। অ্যালবার্ট আইনস্টাইনের ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং রবার্ট এম গ্যানের ডেফিনেশনটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যালবার্ট আইনস্টাইন কি বলেছেন? ইট ইজ দ্য সুপ্রিম আর্ট অফ দ্য টিচার। বলা হচ্ছে সুপ্রিম আর্ট একজন শিক্ষকের সুপ্রিম মানে সর্বোচ্চ কলা, সবচেয়ে বড় কলার জায়গায় অ্যালবার্ট আইনস্টাইন টিচিংকে রেখেছেন। একজন শিক্ষকের সবচেয়ে বড় শিল্প বা কলা হলো টিচিং। সুপ্রিম আর্ট অফ দ্য টিচার টু অ্যাওয়েকেন জয় ইন ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড নলেজ। কী করা? টু অ্যাওয়েকেন জয় ইন ক্রিয়েটিভ এক্সপ্রেশন। টিচার তার সৃজনশীল এক্সপ্রেশনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার করবেন এবং জ্ঞানের সঞ্চার করবেন। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আনন্দের মাধ্যমে জ্ঞানের সঞ্চার করবেন, সেটাই শিক্ষকের ক্রিয়েটিভিটি, সেটাই শিক্ষকের সুপ্রিম আর্ট। তো এই কথা বলেছেন অ্যালবার্ট আইনস্টাইন, আর সেটাই টিচিং। রবার্ট এম গ্যানি কি বলেছেন? টিচিং ইজ আ ফর্ম অফ ইন্টারপার্সোনাল ইনফ্লুয়েন্স এমড অ্যাট চেঞ্জিং দ্য বিহেভিয়ার পোটেন্সিয়াল অফ অ্যানাদার পারসন। অর্থাৎ
শিক্ষণ হলো এমন একটা কাজ যেটা অন্য একজনের বিহেভিয়ার বা আচরণের পরিবর্তনে সাহায্য করবে, তার পোটেনশিয়ালকে বাইরে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। একজন টিচারের কাজ সেটাই, আর তার এই কাজকেই বলা হচ্ছে টিচিং। সুতরাং টিচিং সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আমরা পড়ব লেভেলস অফ টিচিং। খুব গুরুত্বপূর্ণ জায়গা যে কোনো টিচিং এক্সামের জন্য এবং এডুকেশনের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেভেলস অফ টিচিং মূলত জে.এস. ব্রুনার এবং অন্যান্য এডুকেশনাল সাইকোলজিস্টরা তাদের এক্সপ্লেনে এই লেভেল অফ টিচিংয়ের কথা বারবার বলেছেন। 3 ধরনের লেভেলের কথা তাঁরা বলেছেন। কি কি? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেকটিভ লেভেল। এই 3টে লেভেল অফ টিচিংয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ টিচিং আমরা 3টে লেভেলে করতে পারি, একটা মেমোরি লেভেলে, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, একটা রিফ্লেকটিভ লেভেলে। আমরা দেখতে পাচ্ছি মেমোরি লেভেলটা পিরামিডের সবচেয়ে নিচের দিকে আছে, অর্থাৎ শুরুর পর্যায়ে, নিম্ন স্তরের টিচিং। অন্যদিকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল মধ্যস্তরের টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল মধ্য জায়গায় আছে পিরামিডের, এবং রিফ্লেকটিভ লেভেল সবথেকে উচ্চ স্তরের টিচিং, এবং তাই সেটা পিরামিডের সর্বোচ্চ স্থানে রয়েছে। তো দেখে নিই এই লেভেলগুলো সম্পর্কে আরও ডিটেলসে। এখানে তোমরা 3টা লেভেলেরই একটা ডিস্ট্রিবিউশন বা একটা টেবিল দেখতে পাচ্ছ, যেখান থেকে তোমরা কম্পারেটিভ আলোচনাও করতে পারবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতেও পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব মেমোরি লেভেল অফ টিচিং নিয়ে। মেমোরি লেভেলের টিচিংয়ের প্রবক্তা হারবার্ট, এবং মেমোরি লেভেল টিচিংয়ের নেচার থটলেস কিংবা লিস্ট থটফুল। অর্থাৎ এখানে শিক্ষার্থীদের কিছু ভাবতে হয় না। এই টিচিংয়ে শিক্ষার্থীদের ভাবনা চিন্তা করতে হয় না, তারা জাস্ট মনে রাখে, জাস্ট মুখস্থ করে, রোট লার্নিং করে, অথবা অল্প বিস্তর টুকটাক রোট লার্নিং করতে গেলেও যেটুকু ভাবতে হয় সেইটুকুই। তাই লিস্ট থটফুল বলা হচ্ছে, অথবা থটলেস, একেবারেই চিন্তামুক্ত অথবা অল্প চিন্তাযুক্ত। এর কাজ কি? রিকল, ফ্যাক্টসগুলোকে মনে করা, মনে রাখা, সেটাই এই লেভেলের টিচিংয়ের কাজ। টিচার রোল এখানে ডমিনেন্ট। টিচার এখানে হাইলি অ্যাক্টিভ রোল পালন করেন, তিনিই মেন ভূমিকায় থাকে। এখানে স্টুডেন্ট প্যাসিভ থাকে, স্টুডেন্ট রোল প্যাসিভ। টিচার ডমিনেট করে, টিচার ইনফরমেশান দেয়, স্টুডেন্ট সেগুলোকে মনে রাখে। এটা আগেই বললাম লোয়ার অর্ডার টিচিং। এবং কাদের জন্য এটা, এই মুখস্থ রাখার বিষয়টা বা মেমোরি লেভেল টিচিং কাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয়? বাচ্চাদের জন্য, যারা একদম প্রাইমারিতে পড়ছে তাদের জন্য এই ধরনের টিচিং। কারণ একদম ছোটোবেলায় শিশুরা বোঝার আগেও তাদেরকে আগে মনে রাখার বা তাদের স্মরণ শক্তি বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়, তারা যাতে মনে রাখতে পারে বিষয়গুলো। তখন তারা বুঝতে পারে না, তারা এইভাবে মনে রাখে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। তারা এর অর্থ না বুঝলেও সেটাকে রিকল করতে পারে। তাই এটা বাচ্চাদের জন্য এক ধরনের শিক্ষণ পদ্ধতি। এখানে এক্সাম্পল কী দেওয়া আছে? লার্নিং মাল্টিপ্লিকেশন টেবিলস, অর্থাৎ নামটা মনে রাখছে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয় 12, 2 সাতে 14, 2 আষ্টে 16, 2 নয় 18, 2 দশে 20। এই যে টেবিল মেমোরাইজ করছে, এটা মেমোরি লেভেল অফ লার্নিং। আমরা ছোটোবেলায় সবাই মেমোরি লেভেল অফ লার্নিং করেছি, কিন্তু যত বড় হবে তুমি তোমাকে ধীরে ধীরে বুঝতে শিখতে হবে কেন এটা হচ্ছে, কী কারণে হচ্ছে। আর সেখান থেকেই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিংয়ের ধারণা পাওয়া যায়। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিংয়ের কথা প্রথম বলেছেন মরিসন, বা এর প্রবক্তা মরিসন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিং থটফুল। এখানে থটলেস স্টেটে থাকতে পারবে না শিক্ষার্থীরা, কারণ এখানে তোমাকে বিষয়টা বুঝতে হবে, কেন কি হচ্ছে, কিভাবে হলো, হোয়াই, হাউ, এই ধরনের অ্যান্সারগুলো এখানে প্রয়োজন। মেমোরি লেভেলে শুধুমাত্র হোয়াট, কী জানলেই হবে, কেন কিভাবে জানতে হবে না। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তোমাকে কেন কিভাবে সেটাও জানতে হবে। তাই এর ফোকাস মূলত কম্প্রিহেনশান এবং অ্যাপ্লিকেশানে। অর্থাৎ তুমি বিষয়কে কম্প্রিহেন্স করতে পারবে, মানে বুঝতে পারবে বিষয়ের অর্থ, ওই বিষয়টার দ্বারা কী বোঝানো হচ্ছে তোমাকে সেটা বুঝতে পারবে এবং সেটাকে অ্যাপ্লাইও করতে পারবে। এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং বা লার্নিং। এখানে শিক্ষকের ভূমিকা হবে গাইড এবং এক্সপ্লেনার।
এখানে টিচারও অ্যাক্টিভ থাকবে, স্টুডেন্টরাও অ্যাক্টিভ থাকবে। শিক্ষক গাইড করবেন, এক্সপ্লেন করবেন, শিক্ষার্থীরা বুঝবে, প্রশ্ন করবে, এভাবে তারা শিখবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে নির্দিষ্ট কনসেপ্টে। এখানে স্টুডেন্ট রোল কি? স্টুডেন্ট রোল অ্যাক্টিভ, আগেই বললাম। এখানে টিচারও অ্যাক্টিভ থাকবে, স্টুডেন্টও অ্যাক্টিভ থাকবে। এই থিঙ্কিং লেভেল মিডল অর্ডার, আগেই বলেছি। এইটা কাদের জন্য প্রয়োজন? স্কুলের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে প্রাইমারি পেরিয়ে যখন আপার প্রাইমারি বা হাই স্কুলে চলে গেছে এবং কলেজে উঠে গেছে শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং দরকার। তাদের কিন্তু আর মেমোরি লেভেল অফ টিচিংয়ে হবে না, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং অবশ্যই দরকার, না হলে হবে না। তো এবং এখানে তারা ম্যাথের প্রবলেম সলভ করতে পারবে নিজে নিজে, যেহেতু তারা বুঝে নিয়েছে বিষয়টা, তাদের তো আর কোনো অসুবিধা হবে না, তারা নিজে নিজে সলভ করতে পারবে বিষয়গুলোকে। কিন্তু তুমি যখন আরও উঁচু পর্যায়ে যাবে, তুমি মাস্টার্স করবে কোনো কিছুতে, মাস্টার্স করছো, ইনসাইটফুল লার্নিং করছো, তুমি গবেষণা করছো, তুমি নিজে নিজে প্রবলেম ক্রিয়েট করছো, নিজে নিজে সলভ করার চেষ্টা করছো, তুমি কানেক্ট করছো, রিলেট করছো, তুমি এক্সপ্লোর করছো, দেন তখন সেটাকে বলা হবে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। আর এই রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংয়ের প্রবক্তা হলেন হান্ট। রিফ্লেকটিভ বা এটাকে ক্রিয়েটিভ লেভেলও বলা হয়, কারণ এখানে তোমার সৃজনশীল ক্ষমতা প্রয়োজন, তোমাকে সৃষ্টি করতে হবে। শুধুমাত্র জানলে, মনে রাখতে পারলে বা বুঝলে তাহলেই হবে না, সেই বোঝাটাকে কাজে লাগিয়ে তুমি নতুন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, নতুন কিছু ক্রিয়েট করতে পারবে, তবেই সেটাকে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং বলা হবে। এখানে শিক্ষক ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করেন। তিনি জাস্ট শিক্ষার্থীদের জন্য একটা পরিবেশ রচনা করেন যেখানে তারা এক্সপ্লোর করতে পারবে, যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের মতো করে শিখতে পারবে, নিজেদের মতো করে প্রবলেম ক্রিয়েট করতে পারবে, সলভ করতে পারবে। এখানে তার থেকেও, অর্থাৎ শিক্ষকের থেকেও স্টুডেন্টরা বেশি অ্যাক্টিভ থাকে। শিক্ষক তুলনামূলক স্টুডেন্টদের থেকে প্যাসিভ থাকে, তিনি জাস্ট হেল্প করেন, জাস্ট ফ্যাসিলিটেট করেন। স্টুডেন্ট রোল এখানে ফুললি অ্যাক্টিভ এবং ইন্ডিপেন্ডেন্ট, টিচারের উপর ডিপেন্ডেন্সি থাকে না রিফ্লেকটিভ লেভেলে। তারা নিজেরা এক্সপ্লোর করে, নিজেরা শেখে। যেমন রিসার্চ ওয়ার্ক, যে কোনো প্রবলেম ক্রিয়েট করছো, তুমি কোনো বিজনেস ক্রিয়েট করছো, সেটা রিফ্লেকটিভ লেভেল। থিঙ্কিং লেভেল, এটা হায়ার অর্ডার থিঙ্কিং, হায়ার এডুকেশন রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হয়, আগেই বললাম রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ আমরা তিনটে লেভেল অফ টিচিং জানতে পারলাম। আমরা একটা উদাহরণের সাহায্যেও বুঝতে পারি তিনটে লেভেল অফ টিচিং কী। ধরো তোমাকে বলা হলো, জিজ্ঞেস করা হলো চা বানাতে কি কি লাগে, বা বলে দেওয়া হলো চা বানাতে জল লাগে, জলটা গরম করতে হয়, জলের মধ্যে চিনি দিতে হয়, তারপর জলটা গরম করে নামিয়ে নিয়ে সেই গরম জলে চায়ের পাতা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিতে হয়, তারপর সেই চা খেতে হয়। তো তুমি বুঝে গেলে চা বানানোর জন্য জল লাগে, চিনি লাগে, চায়ের পাতা লাগে। তো এটা তুমি মনে রাখলে, এবং তোমাকে প্রসেস বলে দেওয়া হয়েছে, প্রথমে জল গরম করতে হয় একটা বাটিতে, তারপর সেই গরম জলে চিনি দিতে হয় এবং চা দিতে হয়, দিয়ে 5 মিনিট রেখে দিতে হয়, তারপর খেতে হয় ছাঁকনিতে ছেঁকে নিয়ে। এই প্রসেসটাও জেনে গেছো। তো এটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। তুমি প্রসেসটা মনে রাখতে পারছো, তুমি কখনো করতেও পারছো। চা তো সিম্পল জিনিস, তো মেমোরি লেভেলে মনে রাখলেও করা যায়। এবার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে যাও। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তুমি প্রশ্ন করবে, কেন চায়ের জলটা গরম করে নামিয়ে রেখে তারপর চায়ের পাতা দেব, কেন আগেই চায়ের পাতা দিয়ে দেব না, কেন জল গরম করেই চা করতে হবে, দুধ গরম করে করা যাবে না। তুমি প্রশ্ন করবে, তুমি জানবে, তুমি বুঝবে যে 5 মিনিটই কেন রাখবো, 1 মিনিট কেন রাখবো না চাপা দিয়ে। তুমি বোঝার চেষ্টা করবে এই প্রসেসটা কেন করা হচ্ছে। এই যে তুমি বুঝলে, বা চিনি কেন দেব, আমরা তো গুঁড়ো দিতে পারি, তাতেও তো মিষ্টি হবে, তো গুড় কেন দেব না। এই যে কেনর উত্তরগুলো পাচ্ছ, এটাকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করছো, বুঝতে পারছো। এবার হচ্ছে রিফ্লেকটিভ লেভেল, যেখানে তুমি চা বানানো তো শিখলে, বুঝলে, এবার তুমি শুধু চাই বানাতে পারছো না, চায়ের সঙ্গে রিলেটেড বিষয় যেমন কফিও বানাতে পারছো। আচ্ছা, নিজে নিজে এক্সপেরিমেন্ট করছো। আচ্ছা, চাটাতে আমি জলটা গরম করে চাটা নামিয়ে, বা চায়ে জল গরম করার সময় আমি জলের মধ্যে একটু দারুচিনি দিয়ে দিই, একটু লবঙ্গ দিয়ে দিই, একটু এলাচ দিয়ে দিই, দেখি কেমন টেস্ট হয়।
তো এই যে তুমি এক্সপেরিমেন্ট করছো, তুমি এক্সপ্লোর করছো নতুন নতুন টেস্ট, নতুন ফ্লেভার। আচ্ছা, দুটো তিনটে চাকে একসাথে মিক্সড করি, দেখি কেমন লাগে টেস্ট। এটাকে বলা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। এখানে তুমি জাস্ট প্রসেস ফলো করছো না, জাস্ট বিষয়টা বুঝেছো না, তার সাথে নিজে এক্সপ্লোর করছো, নিজে এবার ক্রিয়েট করছো নতুন নতুন চায়ের ভ্যারিয়েশন। এটাকে বলা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল। আশা করি বোঝা গেছে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে দাও, আমি নিশ্চয়ই দেখবো। এছাড়াও তোমরা পরবর্তীতে কী ক্লাস চাও, তোমাদের কি ডিমান্ড রয়েছে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেই অনুযায়ী চলবো। এবার এই মেমোরি লেভেল অফ টিচিং, যেটা আমি বললাম হার্ভার্ডের মডেল রয়েছে মেমোরি লেভেল অফ টিচিংয়ের, সেই মডেলটা কি? সেই মডেলে মূলত 5টা স্টেপ রয়েছে হার্ভার্ডের মডেলে। কি? প্রথমে হচ্ছে প্রিপারেশন, তারপর প্রেজেন্টেশন, তারপর অ্যাসোসিয়েশন, তারপর জেনারেলাইজেশন এবং অ্যাপ্লিকেশন। এই 5টা মডেল রয়েছে হার্ভার্ডিয়ান, 5টা স্টেপ রয়েছে হার্ভার্ডের মডেলে। তো প্রিপারেশন কি? প্রিপারেশন মানে যেখানে টিচার ওয়ান্টস টু কানেক্ট উইথ হোয়াট স্টুডেন্ট অলরেডি নো। ছাত্রছাত্রীরা কী জানে তাদের পূর্ব জ্ঞানের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে। তিনি আগে দেখে নেবেন যে ছাত্রছাত্রীরা অলরেডি কী শিখে এসছে, তো প্রি নলেজ কী আছে তাদের কাছে, সেইটা আগে তিনি টেস্ট করবেন। তিনি জিজ্ঞেস করবেন যে তোমরা কখনো তোমাদের মা বাবাকে চা বানাতে দেখেছো, বা তোমরা কিচেনে গেছো, কখনো ভাত হতে দেখেছো? এটা হচ্ছে প্রিপারেশান হয়ে গেল। এরপর প্রেজেন্টেশন, এরপর তিনি প্রেজেন্ট করবেন, তিনি বলবেন যে চা বানাতে কি কি লাগে। তিনি বলবেন চা বানাতে জল লাগে, চা বানাতে চা পাতা লাগে, চিনি লাগে, দুধ লাগে। তো এগুলো তিনি বলবেন এবং তিনি করেও দেখাবেন, প্রেজেন্ট করবেন। তিনি প্রসেসটা পুরো দেখাতে পারেন। ধরো কাউকে চা বানানো শেখানো হচ্ছে, তিনি প্রসেসটা করে দেখাবেন, প্রেজেন্টেড করবেন। এবার অ্যাসোসিয়েশন, এই স্টেজে তিনি নতুন জ্ঞানের সঙ্গে অ্যাসোসিয়েট করবেন। অর্থাৎ আচ্ছা, তোমরা তো দেখলে এইভাবে চা বানানো যায়, তোমরা আগে কফি বানাতে দেখেছো বলেছো, বা আগে ভাত হতে দেখেছো। ভাতের মধ্যে চাল দিলে যেরকম চালটা ভাত হয়ে যায়, সেরকম গরম জলে চা পাতা দিলে তার ফ্লেভারটা বেরিয়ে আসে এবং সেটা পান করার যোগ্য হয়ে ওঠে। এইভাবে অ্যাসোসিয়েট করবেন পূর্ব জ্ঞানের সাথে, পূর্ব নলেজের সাথে, বা বিভিন্ন নলেজের সাথে অ্যাসোসিয়েট করবেন, যাতে তারা প্রসেসটা আরও ভালো মনে রাখতে পারে। এরপরে জেনারেলাইজেশন করবেন অ্যাসোসিয়েশনের পরে, অর্থাৎ এর একটা জেনারেল রুল তৈরি করে দেবেন। অর্থাৎ তোমরা কি করবে, তোমরা প্রথমে গ্যাসের ওভেন জ্বালাবে, তোমরা জল বসাবে একটা পাত্রে, সেই জলের ওপর চিনি ফেলে দেবে, যতটা চিনি খাবে পরিমাণ মতো, এবং তারপর জল গরম হয়ে গেলে নামিয়ে রাখবে এবং তার মধ্যে চা পাতা দিয়ে 3 মিনিট বা 5 মিনিট চাপা দিয়ে রাখবে, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে সেটা পান করতে পারবে। এই যে জেনারেল একটা রুল তৈরি করে দিলেন, যে রুলটা শিক্ষার্থীরা মনে রাখবে, এটাকেই বলা হচ্ছে জেনারেলাইজেশন। এরপর অ্যাপ্লিকেশন, এবার তিনি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতে পারেন, বলো তাহলে আমি কি বললাম, বা করে দেখাও একটুখানি। তো মেমোরি লেভেল তারা মেমোরি থেকে করার চেষ্টা করবে, মেমোরিতে রেখেছে যে প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ, সেই প্রসেস ফলো করে করার চেষ্টা করবে। এটাকেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান। এভাবেই মেমোরি লেভেল অফ টিচিং হয়ে থাকে। তো তোমরা যদি বাচ্চাদের যখন পড়াবে, তো এই মেমোরি লেভেল সেখানে খুব গুরুত্বপূর্ণ। তো এই স্টেপ ফলো করে পড়াতে পারো, তাহলে খুব সুন্দর তারা শিখতে পারবে এবং মনে রাখতে পারবে। এটাই হার্ভার্ডের মডেল। শুধুমাত্র আমি সবসময় বলি, পড়াশোনা শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য হওয়া উচিত না, বরং তোমরা নিজের জীবনে অ্যাপ্লাই করো। তোমরাও তো টিচার হবে, তোমরা এই স্টেজটা শুধু পরীক্ষায় লিখবে না, তোমরা নিজের জীবনে অ্যাপ্লাই করো, তাহলে কোনো দিন ভুলবে না এবং একজন ভালো টিচারও হয়ে উঠবে। পরেরটা দেখি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা কার মডেল পড়বো? মরিসনও 5টা স্টেপের কথা বলেছেন আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জন্য। তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রথমে এক্সপ্লোরেশনের কথা। এক্সপ্লোরেশন মানে কি? এক্সপ্লোরেশনও মূলত এখানেও পূর্ব জ্ঞানের সাথে কতটা পরিচিতি আছে শিক্ষার্থীদের, সেটাই জিজ্ঞেস করা। তিনি জিজ্ঞেস করবেন, তোমরা বাড়িতে ভাত হতে দেখেছো কখনো, বা বাড়িতে কেউ ভাত করেছো কখনো? তিনি যাচাই করে নেবেন, এক্সপ্লোর করে নেবেন ছাত্রছাত্রীরা অলরেডি কতটা জানে। এবার তিনি এখানেও প্রেজেন্টেশন করবেন, তিনি বলবেন কি কি লাগে, সেম দুটো স্টেপ সেম। কি কি লাগে ভাত করতে? প্রথমে জল দিতে হয়, তারপর তার মধ্যে চাল দিতে হয়, চালটা ধীরে ধীরে ভাত হয়, একটা নির্দিষ্ট সময় পর ভাতটা নরম হয়ে গেলে হাঁড়িটা নামিয়ে ভাতের ফ্যান গড়াতে হয়, তারপর ঝরঝরে হয় ভাতটা, তারপর আমরা খেতে পারি।
তো এই প্রসেসটা তিনি প্রেজেন্ট করবেন। এবার হচ্ছে এখানে যেটা নতুন বিষয় সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। এইখানে স্টুডেন্টরা বুঝবে যে কেন এরকম করব, কেন এত টাইমই ভাতটা ফোটাবো, কেন ভাতের ফ্যান না গড়ালে কি হয়, কেন এতটাই জল দেব, কেন জল গরম হওয়ার পর চাল দেব না আগে চাল দেব, বা আগে চাল দেব কেন জল গরম হওয়ার পর দেব না। তো এই অ্যাসিমিলেট করার চেষ্টা করবেন। কেন প্রথমে চালটা ধুতে হবে? চাল তো আমি বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে এসেছি, তাও কেন ধুতে হবে? চাল না ধুলে কি হয়? বেশি ভাত ফুটে গেলে কি হয়? বেশিক্ষণ আঁচে রেখে দিলে কি হয়? এই বিষয়গুলো কেনর উত্তরগুলো খুঁজে বের করা হবে এই অ্যাসিমিলেশন জায়গায়। এখানে স্টুডেন্টরা প্রশ্ন করবে টিচারকে, টিচার উত্তর দেবেন, স্টুডেন্টরা বুঝবে পুরো প্রসেসটা। এবার হচ্ছে তারপর অর্গানাইজেশন। যেই বুঝে যাবে একটা লজিক্যাল সিকোয়েন্স তৈরি হবে, স্টুডেন্টরা তাদের ব্রেনে সাজাবে, আচ্ছা এই জন্য এটা করবো, আচ্ছা তার মানে যে কোনো আমরা সবজি বাজার থেকে আনলেও আমাদের ধুয়ে রান্না করা উচিত, আচ্ছা চালটা তাহলে কেন ধোবো না, আচ্ছা একটা তেজপাতাও আমরা যদি তরকারিতে দেই একটুখানি ধুয়ে দিলেই ভালো হয়, না হলে নোংরা থাকতে পারে, বা কিছুতে ভালো কাপড়ে পরিষ্কার করে দিলেই ভালো হয়। এভাবে তারা অর্গানাইজ করবে, নলেজটা রিলেট করতে পারবে, পুরো বিষয়টাকে সাজাতে পারবে। এবং তারপর রিসাইটেশন বা এভালুয়েশনও বলা যায়, এবং যা শিখলো সেটা তারা রিসাইট করবে, অর্থাৎ সেটা তারা বলতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, এবং তাদের এভালুয়েশন হবে। এভাবেই তারা পুরো ব্যাপারটা যে বুঝেছে সেটা বোঝাতে পারবে। এখানে শুধু মেমোরাইজ করতে পারলে হবে না, বোঝাতে পারবে এবং রিলেট করতে পারবে অন্য কিছুর সাথে। হ্যাঁ এরকম দেখেছিলাম, এটা হয়, আচ্ছা ওই জন্য রাস্তায় আমি দেখি যারা ভাত করে, আচ্ছা রাস্তায় একদিন দেখেছিলাম ভাত বসিয়ে দিচ্ছে, চালটা ঢেলে দিল জলের মধ্যে, ওরা পরিষ্কার করেনি, তার মানে তো ওই রাস্তার খাবার খাওয়া যাবে না। এই যে সে ডিসিশান নিল, রিলেট করতে পারলো, তার মানে এটা হচ্ছে তার এভালুয়েশন হয়ে গেল, এটাই তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিং হয়ে গেল, টিচিং হয়ে গেল। তো এই স্টেপ ফলো করে তোমরা স্কুলের বড় বড় বাচ্চাদের বা কলেজের ছেলে মেয়েদের পড়াতে পারো। তো নেক্সট হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। এখানে হান্টসের রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং রয়েছে। হান্টস পার্টিকুলারলি নির্দিষ্ট খুব পয়েন্ট কম বলেছেন, তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন রিফ্লেকটিভ লেভেল অফ টিচিংকে, সেগুলো ধরে মোটামুটি এইভাবে 6টা পয়েন্টে সাজানো যায়। এইভাবে 6টা পয়েন্টে সাজানো যায়। কি? প্রথমে প্রবলেমেটিক সিচুয়েশন, অর্থাৎ শিক্ষার্থীকে তুমি প্রবলেম দিয়ে দাও। এখানে তো টিচারের গুরুত্ব কম, তিনি ফেসিলিটেটার, তিনি শুধু এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবেন, তিনি একটা প্রবলেমেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, শিক্ষার্থীরা অলরেডি এক্সপ্লোর করবে। ধরো রান্না কুকিং শেখানো হয়েছে, এতক্ষণ যেহেতু কুকিংয়ের উদাহরণ হচ্ছে তাই সেই উদাহরণেই আমরা স্টিক থাকি। তো কুকিং শেখানো হচ্ছে, সব শেখানো হচ্ছে, চিকেন রান্না শেখানো হয়েছে। এবার শিক্ষার্থীকে বলা হলো বাটার চিকেন করতে, বাটার চিকেন করো। এবার শিক্ষার্থীরা হাইপোথিসিস ফর্মুলেট করবে, অর্থাৎ অনুমান করবে, প্রবাবল সলিউশনগুলো ভাবতে থাকবে। আচ্ছা বাটার চিকেনের জন্য বাটার লাগবে, আচ্ছা বাটার চিকেনে কিভাবে কি হবে, চিকেনটাকে কি আগে বাটার দিয়ে মাখিয়ে রাখতে হবে, না রান্নার সময় বাটার দেব, না কতক্ষণ সেদ্ধ করতে হবে, অর্থাৎ অনুমান করবে। তারপর সে ডেটা কালেকশন করবে, বিভিন্ন জনকে জিজ্ঞেস করবে, নিজেদের মধ্যে আলোচনা করবে, বিভিন্ন তথ্য সংগ্রহ করবে যে কিভাবে কি হয়, এবং সেখান থেকে সে তার প্রসেস ফলো করবে এবং দেখবে হচ্ছে কি না। সেটা হয়ে গেল হাইপোথিসিস টেস্টিং। এবার সেটা যদি হয় সেটা ভেরিফিকেশান হয়ে গেল, সেটা ভেরিফাই করবে, টেস্ট হলো কি ভালো, দেখি একটু খেয়ে দেখি যেটা আমি করলাম হাইপোথিসিস টেস্ট সেটা কি সত্যিই ঠিকঠাক রেজাল্ট দিল, সেটা ভেরিফিকেশান হয়ে গেল। এবার অ্যাপ্লিকেশান, এবার সে পরবর্তীকালে বাটার চিকেন বা ওই ধরনের রান্না করতে গেলে ওই রকমভাবেই করবে। তো এটা হচ্ছে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। বড়দের যখন শেখাবে, বিশেষ করে যারা রিসার্চ স্টুডেন্ট, পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্ট, তাদেরকে প্রবলেম দিয়ে দেবে, তাদেরকে নিজেদেরকে যাতে তুমি শুধু ক্লু দেবে, নিজেরা যাতে সমাধান করতে পারে সেই সুযোগ তাদের করে দেবে। তো এই হলো 3টে লেভেল অফ টিচিং। কেমন লাগলো কমেন্ট করে জানাও। এছাড়াও যদি এখান থেকে মনে হয় কিছু বাকি থেকে গেল, কিছু কোশ্চেন আসতে পারে, তোমরা কমেন্ট করে জানাও, আমি সেটা নিয়েও আলোচনা করে দেবো বা কমেন্ট বক্সেই উত্তর দেবো। এছাড়াও তোমাদের কি টপিক প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।